ভাবুন তো, এমন একজন মানুষ যিনি শুধু কবিতায় লেখেননি, বরং ঘুমিয়ে পড়া একটি জাতিকে জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন তার চিন্তা, দর্শন এবং কলমের শক্তি দিয়ে। এমন একজন মানুষ যার কবিতা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আত্মবিশ্বাস, সাহস এবং আত্মমর্যাদার আগুন জ্বালিয়ে দেয়। তিনি হলেন আল্লামা মোহাম্মদ ইকবাল রহমতুল্লাহ আলাই। 1877 সালের 9 নভেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের সিয়ালকোট শহরে জন্মগ্রহণ করেন ইকবাল। তিনি ছিলেন একজন কবি, দার্শনিক, আইনজ্ঞ, শিক্ষাবিদ এবং রাজনৈতিক চিন্তাবিদ। উর্দু ও ফার্সি ভাষায় রচিত তার কবিতাগুলো শুধু সাহিত্য নয়, বরং মুসলিম সমাজের পুনর্জাগরণের একটি শক্তিশালী আহ্বান হিসেবে বিবেচিত হয়। আল্লামা ইকবাল এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন মুসলিম বিশ্ব রাজনৈতিক, অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। এক সময়ের শক্তিশালী মুসলিম সভ্যতা তখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে ইকবাল বিশ্বাস করতেন যে মুসলমানদের আবারও নিজেদের শক্তি ও পরিচয় খুঁজে বের করা দরকার। তার বিখ্যাত খুদি বা আত্মসচেতনামূলক দর্শন মানুষকে শিখিয়েছিল যে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারলেই ব্যক্তি ও জাতি উভয়ই উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেছিলেন, ঈগলের মতো উচ্চে উঠতে শিখো, ছোট লক্ষ্য নিয়ে সন্তুষ্ট থেকো না। শুধু একজন কবি হিসেবে নয়, রাজনৈতিক চিন্তাবিদ হিসেবেও ইকবালের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের ধারণা তুলে ধরেছিলেন, যা পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এজন্য তাকেই প্রায় পাকিস্তানের আধ্যাত্মিক জনক বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন সাধারণ পরিবারের সন্তান হয়ে উঠলেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ? কি দরকার ছিল তার এই জীবনের? কিভাবে একজন মানুষ এতটা উপরে পৌঁছতে পারে? ক্ষুদি দর্শনের রহস্য, কেন তার কবিতা আজও এত জনপ্রিয়, এবং কিভাবে তার চিন্তা আজকের মুসলিম বিশ্বের জন্য প্রাসঙ্গিক, আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব আল্লামা মুহাম্মদ ইকবালের জীবন দর্শন, সংগ্রাম এবং সেই অসাধারণ উত্তরাধিকারী সম্পর্কে যা তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। আল্লামা মুহাম্মদ ইকবালের অসাধারণ জীবনের গল্প শুরু হয় ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহর থেকে। 1877 সালের নভেম্বরে তিনি এক ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ নূর মোহাম্মদ ছিলেন অত্যন্ত ধার্মিক ও সৎ মানুষ। যদিও তিনি উচ্চ শিক্ষিত ছিলেন না, তবুও তার গভীর আধ্যাত্মিকতা এবং ইসলামের প্রতি ভালোবাসা পরিবারের পরিবেশকে প্রভাবিত করেছিল। ইকবালের মা ইমাম বিবি ছিলেন একজন দয়ালু, স্নেহশীল এবং ধর্মপরায়ণ নারী। প্রতিবেশীদের দুঃখ কষ্টে সাহায্য করা ছিল তার স্বভাব। পরবর্তীতে ইকবাল তার মায়ের মৃত্যুতে একটি আবেগঘন কবিতা লিখেছিলেন, যা তার মায়ের প্রতি গভীর ভালোবাসার সাক্ষ্য গ্রহণ করে। ছোট্টবেলা থেকেই ইকবাল ছিলেন শান্ত, চিন্তাশীল এবং কৌতূহলী। অন্য শিশুদের মতো শুধু খেলাধুলায় সময় না কাটিয়ে তিনি বই পড়তেন এবং নতুন বিষয় জানতে আগ্রহী ছিলেন। তার বাবা প্রায়ই তাকে কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করতেন। পরিবারের ধর্মীয় পরিবেশ তার চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইকবালের প্রাথমিক শিক্ষা শুরু হয় শিয়ালকোটের একটি মক্তবে। এরপর তিনি ভর্তি হন স্কচ মিশন স্কুলে, যেখানেই তার অসাধারণ মেধার পরিচয় প্রকাশ পেতে শুরু করে। শিক্ষকরা খুব দ্রুত বোঝাতে পারেন যে এই ছেলেটির মধ্যে বিশেষ কিছু রয়েছে। তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মাওলানা সৈয়দ মীর হাসান। তিনি ছিলেন একজন প্রখ্যাত শিক্ষক, সাহিত্যিক এবং ইসলামী চিন্তাবিদ। মীর হাসান শুধু পাঠ্য বইয়ের শিক্ষা দেননি, তিনি ইকবালের মধ্যে সাহিত্য, ইতিহাস, দর্শন এবং ইসলামী সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করেছিলেন। অনেক ইতিহাসবিদ মনে করেন, যদি মীর হাসানের মতো একজন শিক্ষক ইকবালের জীবনে না আসতেন, তাহলে হয়তো বিশ্ব আজকে আল্লামা ইকবালকে পেত না। কারণ এই শিক্ষকই প্রথম তার প্রতিভাকে চিনতে পেরেছিলেন এবং তাকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন।
তখনকার ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। মুসলিম সমাজ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছিল। চারপাশে হতাশা এবং অনিশ্চয়তার পরিবেশ ছিল। কিন্তু এই কঠিন বাস্তবতার মধ্যেই বেড়ে উঠেছিলেন এক তরুণ, যিনি একদিন তার কলম দিয়ে লক্ষ লক্ষ মানুষের মনে আত্মবিশ্বাসের আগুন জ্বালিয়ে দেবেন। শৈশব থেকেই ইকবাল উপলব্ধি করেছিলেন যে শিক্ষা, জ্ঞান এবং আত্মমর্যাদায় একটি জাতিকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। এই উপলব্ধিই পরবর্তীকালে তার বিখ্যাত ক্ষুদি দর্শনের ভিত্তি গড়ে তোলে। কিন্তু শিয়ালকোটের এই মেধাবী তরুণ কিভাবে স্থানীয় বিদ্যালয়ের ছাত্র থেকে বিশ্ববিখ্যাত কবি, দার্শনিক এবং রাজনৈতিক চিন্তাবিদ হয়ে উঠলেন, সে উত্তর খুঁজতে আমাদের যেতে হবে তার জীবন, শিক্ষা পরবর্তী অধ্যায়ে, যেখানে শুধু হবে জ্ঞান এবং নতুন যাত্রা। শিয়ালকোটে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করার পর মোহাম্মদ ইকবালের সামনে খুলে যায় জ্ঞানের আরও বিস্তৃত এক জগৎ। তার অসাধারণ মেধা এবং শেখার আগ্রহ তাকে নিয়ে যায় পাঞ্জাবের সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র লাহোরে। এই শহরই পরবর্তীকালে তার চিন্তা, সাহিত্য এবং দর্শনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 19 শতকের শেষভাগে লাহোর ছিল ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান শিক্ষা কেন্দ্র। এখানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং চিন্তাধারার মানুষের সমাবেশ ঘটত। তরুণ ইকবালের জন্য এটি ছিল নতুন অভিজ্ঞতার ভরপুর এক পরিবেশ। লাহোরে এসে তিনি ভর্তি হন বিখ্যাত গভর্নমেন্ট কলেজে। কলেজে প্রবেশের পরই তার প্রতিভা শিক্ষকদের নজর কাড়ে। বিশেষ করে একজন শিক্ষক তার জীবনে গভীর প্রভাব ফেলেন, স্যার টমাস আর্লড। তিনি ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক ও শিক্ষাবিদ, যিনি ইসলামী সভ্যতা সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। টমাস একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক। তিনি ইকবালকে পশ্চিমা দর্শন, ইতিহাস এবং আধুনিক চিন্তাধারার সঙ্গে পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে তিনি ইকবালকে বুঝতে শেখান যে আধুনিক জ্ঞান অর্জন করলেও নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখা সম্ভব। গভর্নমেন্ট কলেজে পড়ার সময় ইকবাল দর্শন, আরবি সাহিত্য এবং ইংরেজি সাহিত্যে অসাধারণ দক্ষতা অর্জন করেন। তিনি বিএ এবং পরে দর্শনে এমএ ডিগ্রি লাভ করেন। এমএ পরীক্ষায় তিনি এত ভালো ফলাফল করেন যে কলেজেই শিক্ষকতার সুযোগ পান। এ সময় থেকেই তার কবি প্রতিভা আরও স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। বিভিন্ন সাহিত্যিক সভা ও কবিতা পাঠের আসরে তিনি অংশগ্রহণ করতেন। তার কবিতায় মুসলিম সমাজের অবস্থা, আত্মমর্যাদা, শিক্ষা এবং জাগরণের আহ্বান ফুটে উঠতে থাকে। তবে তখনকার ইকবালের চিন্তাধারা এখনও পুরোপুরি পরিণত হয়নি। তিনি উত্তর খুঁজছিলেন, কেন মুসলিম বিশ্ব পিছিয়ে পড়ল, কেন একসময়ের শক্তিশালী সভ্যতা দুর্বল হয়ে গেল, কিভাবে আবার সেই হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তিনি সিদ্ধান্ত নেন ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণের। তার বিশ্বাস ছিল পশ্চিমা বিশ্বের বিজ্ঞান, দর্শন এবং রাজনৈতিক চিন্তাকে কাছ থেকে না জানলে তিনি তার অনুসন্ধানের পূর্ণ উত্তর পাবেন না। 1905 সালে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। সেই সময় বিদেশে পড়াশোনা করা ছিল অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল, কিন্তু জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তাকে সাহস জুগিয়েছিল। লাহোর থেকে শুরু হওয়া এই যাত্রা শুধু একজন ছাত্রের বিদেশে পড়তে যাওয়া গল্প ছিল না, এটি ছিল এমন একজন চিন্তাবিদের যাত্রা, যিনি পূর্ব এবং পশ্চিমের জ্ঞানকে একত্রিত করে মুসলিম বিশ্বের জন্য নতুন দিক নির্দেশনা খুঁজতে চেয়েছিলেন। আর ইউরোপে পৌঁছার পর তার জীবন ও চিন্তাধারার এমন পরিবর্তন আসে, যা পরবর্তীকালে তাকে আল্লামা ইকবাল হিসেবে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে। আল্লামা ইকবাল চিন্তাধারার অন্যতম প্রধান বিষয় ছিল মুসলিম উম্মাহর ভবিষ্যৎ। তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাবিদ, যিনি মুসলিম বিশ্বের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতেন। 19 ও 20 শতকের সন্নিক্ষণে মুসলিম বিশ্ব এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। একের পর এক মুসলিম সাম্রাজ্যের পতন ঘটছিল, মুসলিম ভূখণ্ড দখল করে নিচ্ছিল। শিক্ষা, বিজ্ঞান, অর্থনীতি এবং রাজনীতির ক্ষেত্রে মুসলিমরা অনেকাংশ পিছিয়ে পড়ছিল। ইকবাল এই অবস্থাকে শুধু রাজনৈতিক সমস্যা হিসেবে দেখেননি। তার মতে প্রকৃত সংকট ছিল মুসলমানদের মানসিক ও আর্থিক দুর্বলতা।
তিনি বিশ্বাস করতেন মুসলমানরা নিজেদের শক্তি, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী হারিয়ে ফেলেছে। তার কবিতায় বারবার একটি কথা ফিরে আসে, নিজেকে চিনো, নিজের শক্তিকে জাগাও। তিনি মনে করতেন যে জাতি নিজের মূল্য বুঝতে পারে না, অন্য কেউ তাকে সম্মান করবে না। এই কারণেই তিনি খুদি বা আত্মসচেতনামূলক দর্শন প্রচার করেন। তার মতে একজন মুসলমানদের উচিত আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রেখে নিজের মেধা, যোগ্যতা এবং চরিত্রকে এমনভাবে গড়ে তোলা যাতে সে সমাজের নেতৃত্ব দিতে পারে। ইকবাল মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি দুঃখের সঙ্গে দেখিয়েছিলেন যে মুসলমানরা ভাষা, বর্ণ, জাতীয়তা এবং আঞ্চলিকতার কারণে বিভক্ত হয়ে পড়ছে। তার মতে ইসলামের প্রকৃত শক্তি নিহিত রয়েছে ভ্রাতৃত্ব ও ঐক্যের মধ্যে। তার বিখ্যাত কবিতাগুলোতে তিনি মুসলমানদের স্মরণ করিয়ে দেন যে তারা একসময় বিজ্ঞান, চিকিৎসা, গণিত, দর্শন এবং সভ্যতার নেতৃত্ব দিয়েছিল, কিন্তু অতীতের গৌরব নিয়ে বসে থাকলে চলবে না, নতুন করে জ্ঞান অর্জন করতে হবে এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ইকবাল পশ্চিমা বিজ্ঞান ও প্রযুক্তির বিরোধিতা করেননি, বরং তিনি মুসলমানদের আধুনিক শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তবে তিনি সতর্ক করেছিলেন যে অন্ধভাবে পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণ করা উচিত নয়। তার মতে মুসলমানদের উচিত আধুনিক জ্ঞান গ্রহণ করা, কিন্তু নিজেদের ইসলামী মূল্যবোধ অক্ষুণ্ণ রাখা। বিশেষ করে তরুণদের প্রতি তার আহ্বান ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি চেয়েছিলেন এমন এক প্রজন্ম গড়ে উঠুক যারা সাহসী হবে, জ্ঞানী হবে, নৈতিক হবে এবং নেতৃত্ব দিতে সক্ষম হবে। তার কবিতায় শাহীন বা ঈগলের প্রতীক বারবার এসেছে, কারণ ঈগল উচ্চে উড়ে স্বাধীনভাবে বাঁচে এবং কখনো দুর্বলতার কাছে মাথা নত করে না। ইকবাল বিশ্বাস করতেন যে মুসলিম উম্মাহর পূর্ণ জাগরণ সম্ভব যদি তারা কোরআনের শিক্ষা, জ্ঞান চর্চা, কঠোর পরিশ্রম এবং আত্মমর্যাদার পথে ফিরে আসে। তার দৃষ্টিতে ইসলাম কেবল কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে পারে। আল্লামা ইকবাল নাম উচ্চারিত হলেই অনেকের মনে প্রথমে একজন কবির ছবি ভেসে ওঠে, কিন্তু ইসলামের পাতায় তার আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করা একজন দূরদর্শী নেতা। 20 শতকের শুরুতে ব্রিটিশ ভারতের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছিল। স্বাধীনতার দাবিতে আন্দোলন জোরদার হচ্ছিল, কিন্তু একই সঙ্গে একটি বড় প্রশ্ন সামনে আসছিল, স্বাধীনতার পর এই বিশাল দেশে মুসলমানদের রাজনৈতিক অবস্থান কী হবে? মুসলমানরা তখন ব্রিটিশ ভারতের মোট জনসংখ্যার একটি বড় অংশ হলেও তারা সর্বত্র সংখ্যাগরিষ্ঠ ছিল না। অনেক মুসলিম নেতা আশঙ্কা করছিলেন যে ব্রিটিশ শাসনের অবস্থানের পর মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ যথাযথভাবে রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। এই প্রেক্ষাপটে আল্লামা ইকবাল মুসলিম সমাজের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন। তিনি বিশ্বাস করতেন যে মুসলমানদের শুধু ধর্মীয় পরিচয় নয়, তাদের একটি স্বতন্ত্র সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। তাই তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা প্রয়োজন। 1930 সালে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে, যা এলাহাবাদে অনুষ্ঠিত হয়েছিল, ইকবাল তার ঐতিহাসিক ভাষণ দেন। ইতিহাসে এটি এলাহাবাদ ভাষণ নামে পরিচিত। এই ভাষণে তিনি উত্তর পশ্চিমবঙ্গের ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে একত্রিত করে একটি স্বায়ত্তশাসিত রাজনৈতিক ইউনিট গঠনের ধারণা তুলে ধরেন। যদিও তিনি তখন সরাসরি পাকিস্তান শব্দ ব্যবহার করেননি, তবে পরবর্তীকালে অনেকেই ইতিহাসবিদ ও এই ভাষণকে পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক ভিত্তি হিসেবে বিবেচনা করেন। ইকবালের মতে মুসলমানদের রাজনৈতিক নিরাপত্তা, সংস্কৃতি বিকাশ এবং ইসলামী মূল্যবোধের সংরক্ষণের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো প্রয়োজন ছিল। তিনি মনে করতেন মুসলমানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাদের নিজেদের নেতৃত্ব, রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। এই সময়ের তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে মোহাম্মদ আলী জিন্নাহ। ইকবাল বিভিন্ন চিঠির মাধ্যমে জিন্নাহকে মুসলিম রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করার জন্য উৎসাহিত করেন। অনেক গবেষকের মতে জিন্নাহকে মুসলিম লীগের নেতৃত্ব আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করার ক্ষেত্রে ইকবালের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ইকবাল ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। অর্থাৎ তার মৃত্যুর প্রায় ৯ বছর পরে। তিনি পাকিস্তানের প্রতিষ্ঠা প্রত্যক্ষ করতে পারেননি, তবুও তার রাজনৈতিক চিন্তাধারা, মুসলিম জাতীয়বাদ সম্পর্কিত ধারণা এবং এলাহাবাদ ভাষণ পাকিস্তান আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ কারণেই পাকিস্তানে তাকে প্রায়ই মুফাক্কিরে পাকিস্তান, পাকিস্তানের চিন্তাবিদ এবং আধ্যাত্মিক জনক হিসাবে সম্মান করা হয়। তবে ইকবালের মূল লক্ষ্য শুধুমাত্র একটি নতুন রাষ্ট্র সৃষ্টি ছিল না। তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখতেন যেখানে শিক্ষা, ন্যায়বিচার, আত্মমর্যাদা, জ্ঞানচর্চা এবং ইসলামী নৈতিকতা মানুষের জীবনের ভিত্তি হবে। আজও পাকিস্তান আন্দোলনের ইতিহাস আলোচনা করলে আল্লামা ইকবালের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। কারণ তিনি শুধু একটি রাজনৈতিক ধারণা দেননি, তিনি একটি জাতির আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন। কিছু মানুষ আছে যারা মৃত্যুর পরও অমেয় হয়ে থাকে। ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরের একটি বাড়িতে চিরনিদ্রায় শায়িত হন আল্লামা মোহাম্মদ ইকবাল। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যু শুধু ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য ছিল এক গভীর শোকের সংবাদ। কিন্তু ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের মৃত্যু তাদের প্রভাবকে শেষ করতে পারে না। আল্লামা ইকবাল ছিলেন তেমন একজন ব্যক্তিত্ব। তার দেহ পৃথিবী ছেড়ে চলে গেলেও তার চিন্তা, দর্শন এবং কবিতা আজও কোটি মানুষের মনে জীবন্ত রয়েছে। তার মৃত্যুর মাত্র ৯ বছর পরে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। যদিও তিনি সেই দিনটি দেখে যেতে পারেননি, তবুও পাকিস্তান আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ভিত্তি নির্মাণে তার অবদান গভীরভাবে স্বীকৃত। পাকিস্তানে আজও তার জন্মদিন জাতীয়ভাবে পালন করা হয় এবং দেশের শিক্ষা, সাহিত্য ও রাজনৈতিক চিন্তায় তার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। তবে ইকবালের প্রভাব শুধুমাত্র পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ, ভারত, তুরস্ক, ইরান, আফগানিস্তান এবং বিশ্বের বহু মুসলিম দেশে তার কবিতা ও দর্শন আজও অধ্যয়ন করা হয়। তার লেখা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার চিন্তাধারা নিয়ে গবেষণা চলছে। বিশেষ করে তার ক্ষুদি দর্শন আজও তরুণদের অনুপ্রাণিত করে। তিনি শিখিয়েছিলেন যে মানুষ যদি নিজের শক্তিকে চিনতে পারে, নিজের চরিত্রকে উন্নত করতে পারে এবং আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যায়, তবে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। ইকবালের কবিতায় শাহীন বা ঈগলের যে প্রতীক দেখা যায়, তা আজও বহু তরুণের কাছে সাহস, স্বাধীনতা এবং উচ্চ আকাঙ্ক্ষা প্রতীক হিসেবে বিবেচিত হয়। তিনি চেয়েছিলেন মুসলিম যুব সমাজ এমনভাবে গড়ে উঠুক যারা অন্যের অনুসারী নয়, বরং নিজেরাই নেতৃত্ব দিতে সক্ষম হবে। তার আরেকটি বড় অবদান হলো ইসলামী চিন্তার পূর্ণ জাগরণ। তিনি মুসলমানদের শুধু অতীতের গৌরব স্মরণ করতে বলেননি, বরং বর্তমান বাস্তবতাকে বুঝে নতুনভাবে চিন্তা করতে আহ্বান জানিয়েছিলেন। তার মতে ইসলাম একটি জীবন্ত শক্তি যা প্রতিটি যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। আজকের পৃথিবীতে যখন মুসলিম সমাজ বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, তখন অনেক মানুষ আবার ইকবালের রচনা দিয়ে ফিরে তাকায়। কারণ তার লেখায় তারা আত্মবিশ্বাস, আশা এবং পূর্ণ জাগরণের বার্তা খুঁজে পায়। সমালোচকরাও স্বীকার করেন যে ইকবাল ছিলেন তার সময়ের অন্যতম প্রভাবশালী মুসলিম চিন্তাবিদ। যদিও তার কিছু রাজনৈতিক ধারণা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও তার বুদ্ধিবৃত্তিক অবদান অস্বীকার করার সুযোগ নেই। মৃত্যুর বহু দশক পরেও তার কবিতা নতুন প্রজন্মের কণ্ঠে উচ্চারিত হয়, তার দর্শন নতুন করে আলোচিত হয় এবং তার চিন্তাধারা নতুন নতুন গবেষণার দিকে ভেসে ওঠে। এটা একজন মহান চিন্তাবিদের প্রকৃত সাফল্য। তিনি তার সময়কে অতিক্রম করে ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গেও কথা বলতে পারেন। আল্লামা মুহাম্মদ ইকবালের জীবন ছিল শুধু একজন কবির জীবন নয়, এটি ছিল একজন স্বপ্নদ্রষ্টার গল্প, যিনি তার জাতিকে জাগিয়ে তোলার জন্য কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন মুসলিম বিশ্ব হতাশা, দুর্বলতা এবং বিভক্তির মধ্যে ডুবে গিয়েছিল। কিন্তু তিনি বিশ্বাস করতেন কোনো জাতি চিরদিন পতনের মধ্যে থাকতে পারে না, যদি তারা নিজেদের শক্তিকে চিনতে শেখে। ইকবাল তার কবিতার মাধ্যমে মানুষকে শুধু আবেগ দেননি, তিনি দিয়েছেন চিন্তার খোরাক, আত্মবিশ্বাসের শিক্ষা এবং পরিবর্তনের আহ্বান। তার ক্ষুদি দর্শন মানুষকে শিখিয়েছে যে
প্রকৃত শক্তি বাইরের কোনো উৎসে নয়, বরং মানুষের নিজের ভেতরেই লুকিয়ে থাকে। যে ব্যক্তি নিজের মর্যাদা, দায়িত্ব এবং লক্ষ্য সম্পর্কে সচেতন, সেই ইতিহাস করতে পারে। তিনি মুসলিম উম্মাহকে স্মরণ করিয়ে দিয়েছিলেন তাদের গৌরবময় অতীতের কথা, কিন্তু একই সঙ্গে সতর্ক করেছিলেন যে শুধু অতীতের স্মৃতিচারণ করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। জ্ঞান, পরিশ্রম, নৈতিকতা এবং আত্মবিশ্বাসের মধ্যেই নতুন ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে তিনি মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতেন। তার চিন্তা ও দর্শন উপমহাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। তবে তার সময় বড় পরিচয় কোনো রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সীমাবদ্ধ নয়। তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ছিলেন একজন জাগরণ পুরুষ, যিনি মানুষের মনকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। আজ তার মৃত্যুর বহু দশক পরেও তার কবিতা আবৃত্তি করা হয় এবং তার দর্শন নিয়ে গবেষণা হয় এবং তার চিন্তাধারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। কারণ ইকবাল শুধু তার যে সময়ের জন্য লেখেননি, তিনি ভবিষ্যতের জন্য লিখেছিলেন। হয়তো এই কারণেই তার লেখা আজও এক প্রাসঙ্গিক। যখন কোনো তরুণ নিজের স্বপ্ন হারিয়ে ফেলে, ইকবালের কবিতা তাকে সাহস দেয়। যখন কোনো জাতি হতাশায় ভোগে, তার চিন্তা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করে। যখন মানুষ নিজেদের পরিচয় নিয়ে দ্বিধায় পড়ে, তখন ইকবাল তাদের নিজেদের শক্তিকে চিনতে আহ্বান জানান। আল্লামা ইকবাল জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একজন মানুষের চিন্তা, আদর্শ এবং কলম কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। তিনি প্রমাণ করেছেন যে সত্যিকারের নেতৃত্বে আসে চিন্তা থেকে, চরিত্র থেকে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করার মানসিকতা থেকে। শেষ করার আগে ইকবালের জীবন থেকে আমরা একটি প্রশ্ন নিজেদের করতে পারি। আমরা কি আমাদের ভেতরের সম্ভাবনাকে চিনতে পেরেছি? আমরা কি জ্ঞান, নৈতিকতা এবং আত্মমর্যাদার পথে এগিয়ে চলেছি? আমরা কি সেই উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করছি যেখানে পৌঁছানোর স্বপ্ন ইকবাল তার শাহীন এর মাধ্যমে দেখিয়েছিলেন? হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ইকবালের প্রকৃত উত্তরাধিকার। আমি বিদায় নেওয়ার আগে ইকবালের বার্তার সারমর্ম এক বাক্যে বলতে চাই: নিজেকে চিনো, নিজের শক্তিকে জাগাও, আর এমন জীবন গড়ো যাতে তোমার অস্তিত্ব পৃথিবীকে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। আল্লামা মোহাম্মদ ইকবাল চলে গেছেন, কিন্তু তার চিন্তা আজও জীবন্ত। তার কবিতা আজও উচ্চারিত হয়। তার স্বপ্ন আজও মানুষকে অনুপ্রাণিত করে। আর সেই কারণেই ইতিহাসে তার নাম চিরকাল অমর হয়ে থাকবে। ধন্যবাদ।